আমি কিন্তু ৭১ টিভিতে আসিফ ভাইকে এনেছি। সো এটা হচ্ছে প্রডিউসারের মাথার উপরে বা যে শোটা নামাবে তার মাথার উপরে সে কিভাবে ডিজাইন করতে চায়। আমার কাছে কখনো মনে হয়নি, আমার কাছে আসিফ ভাই হচ্ছেন একজন আমাদের দেশের একজন বিশাল বড় লেজেন্ড। সো আমি ওনাকে সেভাবেই একজন আর্টিস্ট হিসেবে ইনভাইট করেছি আমাদের শোতে। কে কোন পলিটিক্সে বিলং করে, কে কি করে, সেভাবে কিন্তু আমরা কখনো সেটা চিন্তা করিনি। আমার আব্বুর গান বন্ধু 3 দিন আমি কিন্তু আমার আব্বুর কাছে ফোন করে পারমিশন নিচ্ছি, আব্বু আমি তোমার গানটা গাই। আমি নিজে সন্তান, আমি তুমি কেন গাবা না? শুধু তাই না, আমি একজন জানেন আপনি যে সুরকারের কাছ থেকে পারমিশন নেওয়াটা ইনাফ। আমি মনির চাচাকে ফোন দিয়েছি, আমি ইভেন রুনান্টিকে ফোন দিয়েছি, রুনান্টি আমি আপনার গানটা গাইতে চাই। এটা আমার পারিবারিক শিক্ষা যে আমি ওনাদের গান আমার, এবং রুনান্টি এত খুশি হয়েছে, রুনান্টি বলেছে তুমি এই গানটা তোমার মতো করে গাইবে, হ্যাঁ তোমার আমাকে কপি করার দরকার নেই, তোমার সিগনেচারটা তুমি এনো। এটাই যে কেউ যদি আমার আব্বুর গান করে, অবশ্যই যেটা নিয়ম ওয়ার্ল্ড ওয়াইড, সেটা ইউটিউবে কিভাবে রয়্যালটি শেয়ার হবে বা সেটা হবে, সেটা তো হবেই, সেটা ওয়ার্ল্ড ওয়াইড, সেখানে কিন্তু আলাদা করে কোনো আমি রুল সেট করছি না, সবার জন্য যেটা সেটাই হবে। কিন্তু পারমিশন বলতে কি অ্যাটলিস্ট জানানো, এটা একটা ভদ্রতা। আচ্ছা আমি আলাউদ্দিন আঙ্কেলের এই গানটা করতে চাই, অনেকে আমাকে ফোন দেয়, আমি খুব খুশি হই, প্লিজ প্লিজ করো। অনেক আমরা পালাবদল দেখি, এর আগে দেখেছি, যেটা ফেরে কিছু আলোচনা হচ্ছিল যে কিছু তালিকা অশরীরী তালিকা হয়, সেটা রাষ্ট্রের প্রজ্ঞাপন হয় না, কিন্তু বোঝাই যায় যে একটা তালিকা তৈরি হচ্ছে, এর বেশি গান যাবে, এর কম যাবে। সম্প্রতি আসিফ আকবর একটা স্টেটমেন্ট দিয়েছেন যে তাকে সংস্কারের বাংলাদেশে প্রথম বিটিভিতে যখন নতুন গান রেকর্ড করা শুরু করেছে তখন তাকে ফোন দিয়েছে, বলেছে যে আমরা আপনাকে দিয়ে শুরু করতে চাই, যেহেতু আপনি দীর্ঘদিন বঞ্চিত ছিলেন বেতার থেকেও। তো উনি স্টেটমেন্ট দিয়েছে যে না, আমি গান গাইতে চাই না এভাবে, আপাতত যেহেতু 16 বছর আমি কাটাতে পারবো বাকি জীবন। তো এটা তো কেউ নিষেধ করেনি, কিন্তু একটা অশরীরভাবে আসলেও বঞ্চিত ছিলেন অনেকে। কেউ কেউ দেশের বাইরে থাকতে হয়েছে, বিভিন্ন দিন কোর পলিটিক্সের সাথে থাকে বলে, আমার সাথে এর ভেতরে শুধু নিউ ইয়র্কে দেখা হইতো, নানান কথা হইতো। আবার এবার হয়তো কেউ কেউ বাইরে যাবেন, গান বাজনা এভাবে চলবে, তাই না? মানে এভাবে চলা উচিত না, তাই না? মানে হ্যাঁ, এখানে হয়তো কিছু পলিটিক্যাল অ্যাফিলিয়েশনের ব্যাপার আছে, কিন্তু আমি কিন্তু একটা মানে যারা অন্যায় করেছে তাদেরকে বাদ রেখে বাকিরা যারা করেছে, মানে পলিটিক্স করা তো আসলে দোষের না। অবশ্যই না, অবশ্যই না, আমি সেটাই বলছি। আমি কিন্তু ৭১ চ্যানেলে কাজ করি এবং মোটামুটি এটা সবাই জানে যেটা প্রো গভর্নমেন্ট চ্যানেল ছিল। সো আমি কিন্তু ৭১ টিভিতে আসিফ ভাইকে এনেছি। সো এটা হচ্ছে প্রডিউসারের মাথার উপরে বা যে শোটা নামাবে তার মাথার উপরে সে কিভাবে ডিজাইন করতে চায়। আমার কাছে কখনো মনে হয়নি, আমার কাছে আসিফ ভাই হচ্ছেন একজন আমাদের দেশের একজন বিশাল বড় লেজেন্ড। সো আমি ওনাকে সেভাবেই একজন আর্টিস্ট হিসেবে ইনভাইট করেছি আমাদের শোতে। কে কোন পলিটিক্সে বিলং করে, কে কি করে, সেভাবে কিন্তু আমরা কখনো সেটা চিন্তা করিনি। সো আমি মনে করি যে এটা টেলিভিশনেরও একটা বিশাল বড় ভূমিকা আছে, এবং শুধু টেলিভিশন না, রেডিও বলি, যেখানেই বলি, সেখানে তাদের একটা ভূমিকা আছে। আনলেস মানে এরকম করে নিষেধাজ্ঞা দেওয়া হয় যে না, ওনাকে আনা যাবে না। কারণ আমি বলতে পারি যে আমি কিন্তু শোতে এনেছি, আমার কোনো নিষেধাজ্ঞা ছিল না। সো আমি অনেকজনকে এনেছি আমার শোতে। সো কখনো আমার শুনতে হয়নি যে একে আনবে না, ওকে আনবে না, এই বিষয়গুলো কিন্তু আমি কখনো আমার শোতে কেউ আমাকে বলার সাহস পাইনি, বা আমি অ্যাটলিস্ট এতটুকু প্রাউডলি বলতে পারি। সো তার মানে চাইলে আসলে আমার মনে হয় করা যায়। মানে এটা এমন কোনো ভয়ের কোনো বিষয় না, কিন্তু ওই মানে বায়বীয় ভয়ে আসলে আমরা আক্রান্ত হয়ে যাই, আমার মনে হয় সেটাই। আমরা দেখি না যে জয় বাংলা কনসার্টের মতো খুব লার্জ স্কেলে অন্য টিকিট কনসার্ট হয়নি। তো এগুলো এখন অনেকেই অনেক রকম ভাবে ওপেন ডিসকাশন শুনতে চাচ্ছে যে আসলে কনসার্ট হয়নি তা কিন্তু না, কনসার্ট কিন্তু হয়েছে, টিকেট কনসার্টও হয়েছে। গত 2 বছরে আমি মনে করি যে অনেক কনসার্ট হয়েছে, এবং এটার বড় একটা কারণ হচ্ছে আমি ফাইসালকেই দেখেছি আর্টসেলের সাথে প্রচুর কনসার্ট করতে, এবং সবগুলো বড় বড় কনসার্ট। সো আমি মনে করি গত 2021 সাল থেকে গত বছর পর্যন্ত অনেক শো হয়েছে। এই বছরে হয়তো বছর তো বেশি দিন না, এই বছর অনেক ইলেকশন হলো, মাঝখানে রোজা গেল, ঈদ গেল, বাট তারপরে মনে করবো আমি গত 3 বছর ভালো বড় বড় কনসার্টই হয়েছে। এখন জয় বাংলা কনসার্টের ব্যাপারটা তো একটা অন্যরকম ব্যাপার ছিল, ওটার মধ্যে অনেক কিছু ইনভলভ ছিল, সেটার পরিধিটা এবং পরিসরটা মনে হয় বিশাল ছিল, সেটা আমরা সবাই জানি।
এবং ওটার টার্ন আউটটাও এটার বিশাল বড় একটা কারণ হচ্ছে যে ওটা কিন্তু কোনো টিকেটেড কনসার্ট ছিল না, সেই জন্য সবাই আরও বেশি আসতে। এবং কনসার্টটা অবশ্যই একটা মানসম্মত কনসার্ট ছিল, এটা আমি অবশ্যই বলি। বাট ওই মানে ওই লেভেলের কনসার্টটা কিন্তু আসলে সত্যি কথা যে আমরা ওই লেভেলের অত বড় পরিসরের কনসার্ট আমরা 90 আর্মি স্টেডিয়ামে যেই লেভেলের কনসার্ট দেখতাম, 8টা 9টা ব্যান্ড একসাথে সারা রাত কনসার্ট হচ্ছে, মাত্র 200 টাকা টিকিট, সেই শরীয়তপুর দিনাজপুর সেই সময় 200 টাকা অনেক টাকা, অনেক টাকা, রাইট, নোটেড। কালচারটা মানে আবার আসুক নিশ্চয়ই, এটা অবশ্যই এটা ঠিক যে ওইরকম কনসার্ট হচ্ছে না হয়তো, মানে আর্মি স্টেডিয়ামে বড় একটা কনসার্ট, বা শুধু আর্মি স্টেডিয়াম না, এরকম বড় একটা জায়গায়। আমাদের তো আসলে কোনো ভেন্যু নাই, আমাদের সবচেয়ে বড় প্রবলেম আমাদের একটা ভেন্যু নাই। আমাদের ভেন্যু থাকলে একটা বড় কনসার্ট হওয়া অথবা ফেস্টিভ্যাল হওয়া, 2 দিন ধরে ফেস্টিভ্যাল হোক, বিভিন্ন ঘরানার গান হোক, আমি তো খুবই সেটা চাই। 2 দিন 3 দিন ধরে এই যে একটা ফেস্টিভ্যালের একটা ছিল, আমরা বেঙ্গলের ফেস্টিভ্যাল দেখতাম, এই যে বিভিন্ন ফেস্টিভ্যালগুলো, সেগুলো তো আমার মনে হয় বন্ধ আছে এখন। তো এরকম ফেস্টিভ্যালগুলো আবার হোক, কনসার্টগুলো ফিরে আসুক এবং আরো বড় করে কনসার্টগুলো হোক। আমি তো মনে হয় সামনে দেখলাম যে অর্থহীনের একটা কনসার্ট আছে, সো ওটা নিয়ে আমি খুব এক্সাইটেড, দেখা যাক। তো আশা করি ওখান থেকে বড় কনসার্টগুলো শুরু হোক। রাইট রাইট। আর একটা বিষয় শিল্পীরা আলোচনা করছে যে বাইরের শিল্পী আনার ব্যাপারে খুবই যে নাজুক, অর্থাৎ খুবই ইজিলি আনা যায়, ট্যাক্স আলাদা এক্সট্রা ট্যাক্সের বিষয় থাকে না, বা কোনো অ্যাসোসিয়েশন কোনো রকম অনুমতি লাগে না। তো এই বিষয়টা কিভাবে দেখো, বা কি হওয়া উচিত বলে মনে করো? এবং আমরা দেখেছি যে ওয়ার্ল্ড ওয়াইড যেটা রাইট ওয়ে, আমাদের তো ওটাকে অ্যাডাপ্ট করতে হবে। ইট ইজ টাইম। আমরা মনে করি যে আমরা মানে মিউজিক ইন্ডাস্ট্রিতে সত্যি দুঃখজনক, আমি নিজেও তো এখন মানে কাজ করছি কপিরাইট নিয়ে, আব্বু কাজ করেছে, আপনি নিজেও এটার সাথে অনেকভাবে যুক্ত আছেন। সো আমরা তো এখনো ওই জায়গাটা এখনো মানে পাকাপোক্ত করতে পারিনি। সো আমরা নিজেদের বুঝটা আগে বুঝে নিই, এবং সাথে ওয়ার্ল্ড ওয়াইড আমরা কোথায় কোথায় আমরা যে আসলে কতভাবে ধরা খাচ্ছি, নিজেরা ঠকছি, আই থিঙ্ক আমাদের একসাথে সবগুলো বিষয় এখন সরব হতে হবে। আর এই যে আমাদের অভ্যাসটা করিয়ে দিয়েছে যে আমরা এখন বলতে পারি, আমাদের বলার সাহসটা হয়েছে, আমার মনে হয় আমাদের এখন সবচেয়ে বড়, যেহেতু আমরা নিজেরা সঙ্গীত শিল্পী, আমাদের এখন নিজেদের সঙ্গীতের যত রাইটস এসব আদায় করার সময় চলে এসেছে, এবং এগুলো নিয়ে কাজ করতে হবে। আলাউদ্দিন আলীর আসলে নিজস্ব মিউজিক্যাল ট্রেজারি বিশাল, সেগুলো রক্ষণাবেক্ষণ আমরা শুধুমাত্র আইয়ুব বাচ্চু মৃত্যুর পরে তার পরিবার সহ একটা ওয়েবসাইট সহ আর পেয়েছি, বাট এর পরবর্তীতে অনেক লেজেন্ডকে আমরা হারিয়েছি। তাদের গান সংরক্ষণের ব্যাপারে আসলে সুনির্দিষ্টভাবে আমরা কিছু জানি না, একটু যদি আপডেটস তোমার কাছে থাকে। আমি আমার আব্বুর গানগুলোর মানে দায়িত্ব নেওয়ার চেষ্টা করছি। আমি তো অনেকদিন অসুস্থ ছিলাম, তো যেটা এখন হচ্ছে যে আব্বু কিছু গান গুছিয়ে গেছে, এবং আব্বুর লয়ারের সাথে আমিও ইন টাচ। এখন আস্তে আস্তে জিনিসটা গুছানোর চেষ্টা করছি, কারণ গান তো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। এখন ব্যাপার হয়ে গেছে যে এক একজনের কাছে একটা রাইট বিভিন্নভাবে দেয়া আছে, যেটা হয় আর কি। আমাদের দেশের তো কোনো আসলে নিয়ম সেভাবে ফরম্যাটেড না, এবং বিভিন্ন গান আছে যেগুলো HMVর আন্ডারে এখনো করা আছে, মানে কপিরাইটেড। যেমন আমি যদি গানগুলো গাই বাসায় বসে, সেগুলো ক্লেম চলে আসছে। তো এগুলোকে আমার একদম বসে 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 ধরে ধরে এগুলো ঠিক করতে হবে। তো এখন যেহেতু একটু সময় এসেছে, আমি নিজেও এখন যেহেতু একটু ফ্রি আছি, এখন আমার মানে এখন এগুলো নিয়ে একদম প্রপারলি বসে আমার এটা ঠিক করতে হবে। আমি এটা চাচ্ছি যে অ্যাটলিস্ট আব্বুর গানগুলো একটা একটা শেপে নিয়ে এসে আব্বুর গানগুলো মানুষের সামনে নিয়ে আসা, এটা করতেই হবে। উত্তরাধিকারদের বিষয়ে একটা থাকে যে গানগুলো রিমেক করা, গানগুলো অন্য কণ্ঠে কপি করা বলতে কভার করার বিষয়টা, ছাড় দেওয়ার পদ্ধতিটা তোমার কাছে অ্যানাউন্সমেন্টটা কি? দেখেন তানভীর ভাই, কেউ যদি অফিসিয়ালি করে কভার, আমি খুব খুশি হই, কিন্তু আমার সাথে একটু কথা বলে নিলে, এতটুকু কার্টিস, এটা একটা ভদ্রতা। আমার আব্বুর গান বন্ধু 3 দিন, আমি কিন্তু আমার আব্বুর কাছে ফোন করে পারমিশন নিচ্ছি, আব্বু আমি তোমার গানটা গাই। আমি নিজে সন্তান, আমি তুমি কেন গাবা না? শুধু তাই না, আমি একজন জানেন আপনি যে সুরকারের কাছ থেকে পারমিশন নেওয়াটা ইনাফ। আমি মনির চাচাকে ফোন দিয়েছি, আমি ইভেন রুনান্টিকে ফোন দিয়েছি, রুনান্টি আমি আপনার গানটা গাইতে চাই। এটা আমার পারিবারিক শিক্ষা যে আমি ওনাদের গান আমার, এবং রুনান্টি এত খুশি হয়েছে, রুনান্টি বলেছে তুমি গানটা তোমার মতো করে গাইবে, হ্যাঁ তোমার আমাকে কপি করার দরকার নেই, তোমার সিগনেচারটা তুমি এনো। এবং এটাও তো ওনার একটা বিশাল বড় একটা গুণ যে উনি আমাকে কি সুন্দর একটা এই লিবার্টিটা দিলেন যে তুমি তোমার মতো করে গাও। এই জন্যই কিন্তু আমি চেষ্টা করেছি আমি আমার স্টাইল একটু ডিফারেন্ট করে গাওয়ার। তো এইটাই যে কেউ যদি আমার আব্বুর গান করে, অবশ্যই যেটা
যেটা নিয়ম ওয়ার্ল্ড ওয়াইড, সেটা ইউটিউবে কিভাবে রয়্যালটি শেয়ার হবে বা সেটা হবে, সেটা তো হবেই, সেটা ওয়ার্ল্ড ওয়াইড, সেখানে কিন্তু আলাদা করে কোনো আমি রুল সেট করছি না, সবার জন্য যেটা সেটাই হবে। কিন্তু পারমিশন বলতে কি অ্যাটলিস্ট জানানো, এটা একটা ভদ্রতা। আচ্ছা আমি আলাউদ্দিন আঙ্কেলের এই গানটা করতে চাই, অনেকে আমাকে ফোন দেয়, আমি খুব খুশি হই, প্লিজ প্লিজ করো। অনেকে হয়তো ক্লেমও দেয় না, এমনি বাসায় বসে গান করছে, প্লিজ ডু ইট। এমনি বাসায় বসে করলে যে আমাকে সবসময় বলতে হবে সেটা না, কোয়ারি আসে যে না সবাই সবসময় তোমাদের রিচ করা যায় না, বা একটা ভীতি থাকে, আচ্ছা অনুমতি লেটার হেড নাকি আইনগত ব্যবস্থা, তো ওই সব বিষয়ে অফিশিয়ালি করলে আইনগত বিষয় তো আসবেই, এটা খুবই স্বাভাবিক। কারণ কেউ যদি ইউটিউবে আপলোড করে, সেটা মনিটাইজ করার চেষ্টা করে, তো সেখানে আইনগত বিষয় অবশ্যই আসবে। কেউ যদি এমনি গান গেয়ে আপলোড করে জাস্ট এমনি সে গাওয়ার জন্য, তারপরেও সেখানে বিভিন্ন রকমের রুল অ্যাপ্লিকেবল, কিন্তু তো ওই রুল অনুযায়ী যেটা মানে যেভাবে হবে, সেখানে যদি কোনো ক্লেম আসে বা কোনো রয়্যালটির ব্যবস্থা আসে সেটা হবে। কিন্তু এমনি বাসায় বসে গাইলাম, এমনি ফেসবুকে দিলাম, তারপরেও একটু জাস্ট আপু আমি এটা, অনেকেই করে যেটা, আপু এই গানটা করেছি আপনার সাথে শেয়ার করলাম, তখন আমি হয়তো অনেক সময় শেয়ার করি গানগুলো, আমার খুব ভালো লাগে।